বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বর্তমান সরকার তার দ্বিতীয় মেয়াদে 1 বছর পূর্ণ করল গতকাল, এবং এই 1 বছরের সাফল্য ব্যর্থতা মূল্যায়ন করবার জন্য আমার আজকের অতিথি বায়ে বসা আছেন ইতিহাসবিদ শিক্ষক প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ডানে রয়েছেন প্রাক্তন নির্বাচন কমিশনার এবং জাতীয় আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, আপনার কাছে একটু সূচনা বক্তব্য শুনতে চাই যে বর্তমান সরকারের এই দ্বিতীয় মেয়াদের 1 বছরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, 5 মিনিট যদি বলেন আপনি। ধন্যবাদ আপনাকে। আপনি আমাকে এমন একটা প্রশ্ন করলেন যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার পেশাগত যে চর্চা আছে সেখান থেকে শুরু করতে হয়। আমি ব্যক্তিগতভাবে ইতিহাসকে রোমের, সেই প্রাচীন রোমের দেবতা জেনাসের মতো মনে করি। কারণ জেনাস, তার নাকি 4টে চোখ ছিল, সামনে 2টো, পেছনে 2টো। তো এখন জেনাস যেমন সামনে পেছনে দেখতে পেত, তেমনি আমাকেও হতে হচ্ছে। কারণ আজকে এই অনুষ্ঠান থেকে সম্মানিত দর্শকদের জন্য যখন কথা বলবো তখন আমার পেছনে 2টো চোখ সক্রিয় করতে হবে। অবশ্য আমার পেছনে 2টো চোখ নেই, আমি মনের চোখ দিয়ে বলছি। আবার সামনে যে 2টো চোখ দৃশ্যমান সেটাও ব্যবহার করতে হয়। এবং এই একই প্রসঙ্গে উইনস্টন চার্চিলের একটা মন্তব্য মনে পড়ছে। তিনি বলেছিলেন যে ইফ ইউ লুক লঙ্গার ব্যাক ইউ ক্যান লুক ফার্দার অ্যাহেড। তো দেবতা জেনাস এবং উইনস্টন চার্চিলের মন্তব্যকে একত্র করে নিয়ে আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। সরকার 1 বছর পূর্ণ করেছে, আমাদের প্রত্যাশা কি পূর্ণ করেছে সেইটি প্রশ্ন। তবে এটা ঠিক, মানবিক জীবনে প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ কখনোই হয় না। তবে সরকারের কাছে থেকে আমাদের প্রত্যাশাটা একটু বেশি থাকে। আর বাংলাদেশের মতো দেশে, যে দেশে মানুষের যাপিত জীবনে রাষ্ট্রীয় ভূমিকার ঘাটতির কারণে অসংখ্য সমস্যা আক্রান্ত করে ফেলে জীবনটাকে। আমরা তো জানি যে একটি দেশে নির্বাচিত সরকার মানেই হচ্ছে প্রতিনিধিত্বমূলক সরকার। প্রতিনিধিত্বমূলক সরকার মানেই হচ্ছে জনগণের ইচ্ছে, আকাঙ্ক্ষা, অভিলক্ষ, অভিপ্সার প্রতিনিধিত্ব করবে। আমি যদি এই দিক থেকে লক্ষ্য করি বা বিচার করি, বিশ্লেষণ করি, বিগত 1 বছরে আমরা কি পেয়েছি। 5 জানুয়ারির নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন, এর আইনি বৈধতা হয়তো প্রশ্নাতীত, কিন্তু নৈতিক ভিত্তি প্রশ্নবিদ্ধ। কারণ বড় বিরোধী দল বিএনপির নেতৃত্বে 20 দলীয় জোট অংশগ্রহণ করেনি। কেন করেনি তার ব্যাখ্যা তাদের কাছে আছে। এই ক্ষেত্রে কিন্তু সরকারের কিছু করণীয় ছিল না। সরকারের সামনে একটি বিকল্প নির্বাচন অনুষ্ঠান করানো। তবে এটা ঠিক, সরকারের দায়িত্ব ছিল সবাইকে নিয়ে নির্বাচন করা। তো সেটি যখন সম্ভব হয়নি, সে ব্যর্থতার দায়ভার সরকারকে নিতে হবে। ঠিক একইভাবে 1996 15ই ফেব্রুয়ারি বিএনপি যখন ক্ষমতাসীন ছিল, তারাও সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে নির্বাচন অনুষ্ঠান করেছিল। সে নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। আবার 12ই জুন আরেকটি নির্বাচন করতে হয়েছিল। তবে 12ই জুন নির্বাচন তাদেরকে 1 মাসের মধ্যে ছাড়তে হয়েছিল, আর বর্তমান সরকার 1 বছর পূর্ণ করলো। হ্যাঁ, সেই ঠিক। তো এখন ওই সময় কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল যে সরকার নিজেই বলেছিল যে একটা নিয়ম রক্ষা নির্বাচন করা হচ্ছে, তারপরে একটি উদ্যোগ নেওয়া হবে যে রাজনৈতিক মতভিন্নতা, মত পার্থক্যের কারণে যে সংকটটি দৃশ্যমান সেটি সমাধান করবার জন্য সরকার উদ্যোগ নেবে। সে উদ্যোগ আমরা দেখিনি। বরং উদ্যোগ যেন না নিতে হয় বা কেন নেবে না তার ব্যাখ্যা অনেক কিছু পেয়েছে, সেটা পুনরুক্তি আমি করতে পারছিলাম। আমাদের আর একটা প্রত্যাশা ছিল যে অন্তত যে সরকারের প্রশ্নবিদ্ধ ভিত্তি
ভিত্তি এই জন্য বলছি যে 153 জন সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আমাদের সংবিধানেই বলা আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হইবেন। 153 জন তো প্রত্যক্ষ ভোটে হয়নি। তো কাজে প্রশ্নবিদ্ধ, সেই জন্য সরকার অন্তত তার কর্মকাণ্ডে জনগণের আস্থা অর্জনের মতো বড় রকমের অনেক কাজ করবে। সেই জায়গাটি হচ্ছে সুশাসন। এখন আমাদের দেশে পণ্ডিতি আলোচনা হয় সুশাসন নিয়ে, পশ্চিম থেকে ধার করা নানা ধারণা কাঠামো নিয়ে আলোচনা হয়। কিন্তু আমি সরাসরি বলছি যে বাংলাদেশের জন্য সুশাসন সংক্রান্ত আলোচনার সময় এখনো হয়নি, এই জন্যে যে শাসনের মৌলিক ভিত্তিটি এখনো অনুপস্থিত। যদি শাসন থাকে তখন তার আমি বিশেষণ সন্ধান করতে পারবো শাসন ঠিক ভালো না মন্দ। শাসনই নেই। আমি মনে করি যে 637-এ শশাঙ্কের মৃত্যুর পর 750-এ গোপালের ক্ষমতারোহণ পর্যন্ত এই সময়টিকে ইতিহাসে বলা হয়েছে মৎস্যের ন্যায়, অর্থাৎ বড় মাছ ছোট মাছে গিলে ফেলে, অরাজক অবস্থা। তো বাংলাদেশে কিন্তু অরাজক অবস্থা। আপনি যদি পথে বেরোন, পথে বেরোলে যে ট্রাফিক বিশৃঙ্খলা, এটি আমি সবসময় বলি এটি একটা সূচক আমার দেশটি কেমন চলছে। এবং ট্রাফিক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনা, এই সূচকের ভিত্তিতে সরকারি অব্যবস্থাপনাটাও আমি লক্ষ্য করি। আচ্ছা, সুশাসন আমি কিন্তু পাইনি, তার নানাবিধ সূচক আছে। এবং বিগত 1 বছরে মানুষ অদৃশ্য হয়ে যাওয়া, অনেক মানুষের না ফিরে আসার সংখ্যা বিগত 2 বছরের তুলনায় বেশি হয়েছে। গুম খুন, এটা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী। আচ্ছা, তারপরে ধরুন শিক্ষা খাতে পরিসংখ্যান ভিত্তিক সাফল্য কিন্তু আকাশচুম্বী, কিন্তু ভেতরে যথেষ্ট বড় ধস নেমেছে। আপনারা লক্ষ্য করেছেন যে বিগত বছরের শেষ দিকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে, সেখানকার ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে আমাদের শিক্ষার্থীরা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাই অনভিজ্ঞ, দুর্বল। এবং এই কথাটা আমি বিগত 2 দশক থেকে বলে এসেছি যে আমরা ক্রমান্বয়ে ভাষা প্রতিবন্ধী জাতি হিসেবে গড়ে উঠছি। আমরা ইংরেজি তাড়িয়েছি, আবার ইংরেজিকে স্থান করে দিয়েছি ব্যবসায়িক ভিত্তিতে, বাংলা ভুলে গেছি। বাংলা ইংরেজি ভাষার ক্ষেত্রে যেখানে ঘাটতি, সেখানে বিষয়ের ঘাটতি তো পরের ব্যাপার। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে ফলাফল মূল্যায়ন করা হয়েছে তা রাজনীতি প্রভাবিত, এ নিয়ে প্রচুর তথ্য আছে, বেশি কথা বলবার দরকার নেই। সেই জন্যে ওই পরীক্ষা পদ্ধতির মূল্যায়নে মেধার প্রতিফলন আমরা দেখতে পাই। আচ্ছা, বিদ্যুৎ দেখুন, বিদ্যুতের ক্ষেত্রে সরকার যথেষ্ট কৃতিত্বের দাবিদার হতে পারে যে জোট সরকারের সময় 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়নি। এই সরকার বলেছে 10,000 মেগাওয়াট হয়েছে বিদ্যুৎ উৎপাদন, আমি মেনে নিলাম। কিন্তু আমার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যখন তখন তো লোডশেডিং হয়। আজকে সকালবেলা যখন আমি শেভ করছি তখন বিদ্যুৎ চলে গেছে। গতকালও একই ঘটনা ঘটেছে, আবার গতকাল রাতেও ঘটেছে। তো কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল তখন তো বিদ্যুৎ বেশি ছিল না। আমি আমার স্মৃতি থেকে স্পষ্ট করে বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একদিনের জন্য কিন্তু লোডশেডিং হয়নি। তাহলে সমস্যাটা কি? বিদ্যুতের সঞ্চালন বেড়েছে, অনস্বীকার্য, কিন্তু ব্যবস্থাপনায় ঘাটতিও বেড়ে গেছে। আমাদের মূল সমস্যাটা ব্যবস্থাপনার ঘাটতি। আমাদের বৈদেশিক কূটনীতির ক্ষেত্রে অনেক বড় সাফল্য আছে। সমুদ্র বিজয়ের ব্যাপার, ভারতের সঙ্গে যে সংকট ছিল সমুদ্র সীমানা নিয়ে, সেটির সমাধান হয়েছে, সরকারকে অভিনন্দন আমরা অবশ্যই জানাবো। কিন্তু সামগ্রিকভাবে জনজীবনের যে স্বস্তির ব্যাপার, সেটি কিন্তু পাই না। এবং তার একটা বড় সূচক হলো 16 কোটি মানুষ এখন ফরমালিনের কাছে জিম্মি। 71-এ 30 লাখ শহীদ, 4 লাখ মা বোনের সম্ভ্রম হারানো, একটা বড় বেদনাদায়ক অধ্যায় আমাদের জন্য। কিন্তু এখন যে 16 কোটি মানুষের জীবন বিপন্ন, সেইটে তার জন্য সরকারের কর্মকাণ্ড কিন্তু পর্যাপ্ত নয়। আসছি আবার আপনার কাছে, ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন।
ধন্যবাদ আব্দুল্লাহ। তৃতীয় মাত্রার দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রশ্নের উত্তরে বিস্তারিতভাবে ডক্টর আনোয়ার হোসেন বলেছেন, ঐতিহাসিক উপমা দিয়ে বলেছেন, ইতিহাসের চর্চার কথা বলেছেন, অনেক কিছু বলেছেন। এই সরকারে যদি 1 বছর বলি, তাহলে যেহেতু কন্টিনিউড সরকার, আপনাকে উনি যেরকম বলেছেন জেনেসিসের পিছনের দেখার, একটু পিছন দিকে দেখার প্রয়োজন আছে। যথার্থই উইনস্টন চার্চিলের উক্তি, শুধু উইনস্টন চার্চিল কেন, অনেকেই বলেছেন যে আপনি যদি অতীতকে না দেখেন তাহলে ভবিষ্যৎটা আপনি নির্ধারণ করতে পারবেন না। এবং এই কারণেই বোধহয় আমরা ইতিহাসের পার্টটাকে খুব ইম্পর্টেন্ট দিই, যে অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে দেখা। কিন্তু বাংলাদেশ কি একটু অতীতমুখীনতা বেশি চর্চা হয় না? আমি প্রায় লিখি যে আমরা ইতিহাসে বসবাস করি, আমরা ইতিহাসে বসবাস করি, কিন্তু ইতিহাস পাঠ করি না। ইতিহাস পাঠ করলে আপনি ভবিষ্যতের করণীয়টা, ভবিষ্যতের শিক্ষণীয়টা পেতে পারতেন, কিন্তু আমরা ইতিহাসে বসবাস করি, ওইটি হল সবচেয়ে মুশকিল। কোনো কিছু হলে আমরা ইতিহাসে চলে যাই। আমি আপনার এই প্রশ্নের উত্তরে যদি আমি বলি, প্রথমত একটা সরকার 1 বছর, সেটা যে ধরনের সরকার হোক, কিছু তার প্রাপ্তি থাকেই, কিন্তু বড় আকারের কতগুলো যে জায়গাগুলো আপনার সামাজিক ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি অবকাঠামোর কথা বলছি না, স্টেট ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় জিনিস যেটা স্বাধীনতার যে আন্দোলন হয়েছিল তার পিছনে যে 6 দফার একটা, যে আন্দোলনে 69 সালে গণ আন্দোলন হলো, তার আগে আন্দোলনগুলো হলো, ওই 6 দফার মূল মন্ত্র 2টি ছিল। একটা ছিল অর্থনৈতিক স্বাধীনতা, প্রথম ছিল আপনার গণতান্ত্রিক স্বাধীনতা, এবং তারপরে ছিল অর্থনৈতিক স্বাধীনতা। গণতান্ত্রিক মুক্তির পরেই আপনি অর্থনৈতিক স্বাধীনতার বিষয়টা আসছে। তার মানে গণতন্ত্র অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর এনি আদার ডেভেলপমেন্ট, গণতন্ত্র এবং ডেভেলপমেন্ট একটা অঙ্গাঙ্গী বিষয়, এবং এইটাই ছিল কিন্তু আমাদের স্বাধীনতার মূল চেতনা বলুন বা মূল স্পিরিট অফ ইন্ডিপেন্ডেন্স। তো সেই আঙ্গিকে যদি আমরা বিচার করি, সেই ক্ষেত্রে একই সরকার, একই আপনার দলের 2009-8 সালের নির্বাচনের পরে এই সরকারের যে কনফিডেন্স ছিল এবং এই সরকারের যে কর্মকাণ্ড ছিল, সেটাকে আমরা জনসম্পৃক্ত বলতে পারি। এবং প্রতিবারই তারা কিন্তু বলেছেন যে নির্বাচিত সরকার, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার। এখন এই 1 বছরে আপনি গণতান্ত্রিকভাবে নির্বাচিত শব্দটা কতবার শুনেছেন? শোনা যায়নি। তো সবচেয়ে যে কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেফিনেটলি ডেভেলপ হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন ডেফিনেটলি হচ্ছে, এবং অর্থনৈতিক উন্নয়ন হবে বাংলাদেশে, এটা জনগণের পুরো কনফিডেন্স। কিন্তু যেখানে যেখানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই 1 বছরের ভিতরে, তার ব্যাকগ্রাউন্ড উনি বলেছেন যে নির্বাচনটা, যেটা গণতান্ত্রিক নির্বাচন যেটা ছিল, সেটা আইনিভাবে সিদ্ধ হলেও এটা নৈতিকভাবে, সামাজিকভাবে গৃহীত হয়নি। এটা সত্য। এটা যারা এখন ক্ষমতা আছেন তারাও জানেন, যারা ক্ষমতার বাইরে আছেন তারাও জানেন, সারা বিশ্বই জানে। যদিও 2-4টা উদাহরণ দেওয়া হয়, কিন্তু সেই উদাহরণ কোন পরিপ্রেক্ষিতে সেটা আমরা জানি না। আমি যে কথাটা বলছিলাম, যে আপনি যখন ডেভেলপমেন্টের কথা বলেন, একটা জাতির যখন উন্নতির কথা বলেন, সেই উন্নতিটা কি শুধুমাত্র কিছু ভৌত কাঠামোর উন্নয়ন এবং ইন্ডিকেটর, ইকোনমিক ইন্ডিকেটর বেড়ে যাওয়া, না একটা সামাজিক উন্নয়ন, একটা রাজনৈতিক উন্নয়ন, এবং মানুষের যে একটা স্বাধীন চেতা রাষ্ট্রের স্বাধীন নাগরিকের যে গর্বের জায়গা, সেটার উন্নয়ন। আর এই উন্নয়নগুলো আমি মনে করি যে বেসিক উন্নয়ন। অবকাঠামো অনেক দেশে হয়েছে, অনেক দেশ আমাদের থেকে খুব উপরের আপনার ইকোনমিক গ্রোথই ছিল, পার ক্যাপিটা ইনকাম অনেক হাই রেঞ্জে ছিল, কিন্তু সেই সমস্ত দেশের আমি উদাহরণ টানতে চাই না, সেই সমস্ত দেশের রাজনৈতিক ব্যবস্থার কারণে সেই সব দেশ কিন্তু ভেঙে পড়েছে। এখন আমাদের সামনে অনেক উদাহরণ এরকম আছে। কাজেই আপনি শুধুমাত্র এই যে 1 বছরের মাথায় এসে পুরো দেশটা এখন ভীষণভাবে অস্থির হয়ে পড়েছে এবং সংঘাতময় হয়ে উঠেছে। হ্যাঁ, আমি সেদিকে আসছিলাম। কারণ কথাটা হচ্ছে যে আপনি ডেভেলপমেন্টটা তো ওটা হয়নি, রাজনৈতিক ডেভেলপমেন্ট হয়নি,
সামাজিক ডেভেলপমেন্ট হয়নি। আপনি 1 বছরের আইন শৃঙ্খলার কি ডেভেলপমেন্ট হয়েছে আপনি বলেন। উদাহরণ তো আর দেওয়া পুরনো জিনিস বলার তো দরকার নেই। আজকের একটা ঘটনা আপনাকে বলি, আমি এই টেলিভিশনে দেখছি, সত্যি মিথ্যা এটা তো আমার পক্ষে জানা সম্ভব না। এক ব্যবসায়ীর কাছ থেকে কিছু চাঁদা আদায় করার জন্য এক পুলিশ সদস্য তাকে ধরে নিয়ে গিয়ে পায়ে গুলি করে বলছে পিকেটের। তো এই হলো আপনার চিত্র। এটা একজন পুলিশের জন্য অত সব পুলিশে করে না, 2-4 জন 10 জন লোক এই কাণ্ডটা করছে। তার মানে একটা সামাজিক যে অস্থিরতার বিষয়টা আছে, এই আইন শৃঙ্খলার বিষয়টা আছে, এইগুলো কিন্তু এখানে আপনার অ্যাবসেন্ট। কাজে আমি যদি বলি যে সরকারের এখন নিজের ভিতরে একটা অস্থিরতা দেখা যাচ্ছে, এবং এই অস্থিরতার মধ্যে এই ডেভেলপমেন্টগুলো জনসম্পৃক্ততা না থাকলে এই ডেভেলপমেন্টগুলো কোনো মানে রাখে না। আমি সেই সাথে বলছি না যে, কিন্তু এই ডেভেলপমেন্ট যেটা হয়েছে সেটা পূর্ববর্তী সরকার, একই পার্টির পূর্ববর্তী সরকার, যেহেতু সেখানে একটা জনসম্পৃক্ততা ছিল। কি হয়নি? দুর্নীতি কমেনি। আইন শৃঙ্খলার কথা আমি বললাম। প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে পড়ছে, এটা লক্ষ্য করবেন। এই 1 বছরে প্রতিষ্ঠানগুলো কিন্তু ভেঙে পড়েছে। কিভাবে? আমি একটি প্রতিষ্ঠানের কথা বলতে পারি, নির্বাচনী ব্যবস্থা। 5ই জানুয়ারি 2014 সালের পর থেকে যেভাবে ভেঙে পড়েছে, এটা আর কোনো উন্নতি আমরা দেখিনি। এবং এই অবস্থা চলতে থাকলে নির্বাচনী ব্যবস্থা ভেঙে পড়ার কারণে আপনার ভোটারদের ভিতরে যে নির্বাচনী ব্যবস্থার উপরে যে আস্থা, সেই আস্থাটি ভেঙে পড়েছে। এবং এটার থেকে বের হওয়া খুব ডিফিকাল্ট হবে যদি এই স্লাইডটা কন্টিনিউ করতে থাকে। তো কাজেই আপনি আমাকে যদি সার্বিকভাবে বলেন, আমি মনে করি যে এই সরকারের, আমি বাকি গত 5 বছর যদি বাদ দিই, তাহলে এই 1 বছরের আপনার তাদের প্রাপ্তির চাইতে আমার মনে হয় যে এই বড় ইন্ডিকেটরগুলোতে দে হ্যাভ ফেইলড। এবং এই জায়গার কারণে আজকে এই অবস্থায় আমরা আসছি। আপনি দেখেন রাজনৈতিক অসহিষ্ণুতা, গণতান্ত্রিক পরিবেশের অ্যাবসেন্স অফ পলিটিক্যাল ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট, যে কারণে আমরা এখানে আসছি। এবং এগুলো বিস্তারিত প্রতিদিন কথাবার্তা হচ্ছে, বলারও প্রয়োজন পড়ে না যে কেন এই অবস্থায় আমরা আসলাম। কারণ গণতান্ত্রিক স্পেস আপনি আর কাউকে দিতে চাচ্ছেন না। আজকের মিটিং থেকে এটা প্রমাণিত হলো। তো কাজে গণতান্ত্রিক স্পেস যদি আপনি না দেন, তাহলে সেই গণতান্ত্রিক, এটা সব জায়গায় গণতান্ত্রিক স্পেসটা যদি আপনি না দেন, সেখানে নানান এলিমেন্ট ঢুকে, এবং সেই এলিমেন্টের যে কর্মকাণ্ড, আপনি আজকে সন্ত্রাস বলেন, আগুন জ্বালানো বলেন, বাস পোড়ানো বলেন, এই সংস্কৃতির থেকে আমরা বেরোতে পারবো না যদি গণতান্ত্রিক স্পেস দেওয়া না হয়। কাজে গণতান্ত্রিক স্পেস যদি গভর্নমেন্ট, যেই সরকার না দেবে, তিনি যতই উন্নয়ন করুন, আমার মনে হয় না সেই উন্নয়ন কোনো টিকসই উন্নয়ন হবে। প্রফেসর হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসাইন যে কথা দিয়ে শেষ করলেন, মোটা দাগের একটি কথা। বাংলাদেশের জন্মই হয়েছিল কিন্তু গণতন্ত্রের জন্য, এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার নিয়ে 72-এর সংবিধান প্রণীত হয়েছিল। আমার মনে হয় 72-এ যখন আমরা যাত্রা শুরু করি, তখন আমাদের গণতান্ত্রিক পুঁজি, অন্তত কাঙ্ক্ষিত পুঁজি, বেশ ভালো ছিল, গচ্ছিত। কিন্তু সেই পুঁজিটি ক্রমেই নিঃশেষিত হয়েছে। পুঁজিতে সুদ জমা পড়েনি, পুঁজির আকারও বাড়েনি। আজকে এই পর্যায়ে এসে আমি এখন প্রশ্ন তুলব, গণতন্ত্র তুমি কোথায়? এটা নিয়ে অনেক কথা আছে, আমি শেষে একটু বলবো এটা নিয়ে। আবার আমি আমার সহকথক সম্মানিত প্রাক্তন নির্বাচন কমিশনারের কথা থেকে অনেকগুলো সূত্র খুঁজে পেয়েছি, সেগুলোর সঙ্গে একটু যোগ করে এই আজকের আলোচনায় সংযোজক বক্তব্য রাখি। ইতিহাসের শিক্ষার কথাটা বলেছেন, আমি ইতিহাসের নগণ্য ছাত্র, কিন্তু হেগেলকে তো আমি ভুলতে পারি না। হেগেল তো স্পষ্ট করে বলে দিয়েছেন যে ইতিহাসের শিক্ষা হলো, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, আমরাও নিইনি। আমাদের রাজনীতিবিদরা সবসময় ইতিহাসের শিক্ষার কথা বলেন, কিন্তু সম্মানিত রাজনৈতিক বৃন্দ, তারা কিন্তু কখনোই ইতিহাস পড়েন না। যৎসামান্য যা পড়েন তার নিহিতার্থ অনুভব করেন না। করলে কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতি অন্যরকম হতো। এটা একটা ব্যাপার। 6 দফার কথা বলেছেন সাখাওয়াত ভাই। 6 দফা আমাদের একটা ম্যাগনা কার্টার মতো।
তখন আমরা তখন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয় 2য় বর্ষে, তখন 6 দফা পেলাম। আমরা বেশ জোরালোভাবে আলোচনা করতাম, এটা বাঙালির ম্যাগনা কার্টা। তো 6 দফার মূল বক্তব্যে সাখাওয়াত ভাই যা বলেছেন তার সঙ্গে একটু বলি যে রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামরিক স্বায়ত্তশাসন চেয়েছিল 6 দফা, এবং লাহোর প্রস্তাবের ভিত্তিতে, এবং বঙ্গবন্ধুর জবানিতে থেকে আমরা তা পেয়েছি। কিন্তু পাকিস্তানের সেটা বোঝেনি। 6 দফা কিন্তু পাকিস্তান রাষ্ট্র কাঠামোটাকে গণতন্ত্রায়ন করত, তবে বাঙালির স্বার্থটা বেশি ছিল, কারণ নৌবাহিনীর সদর দপ্তর চট্টগ্রামে করতে বলেছিল। এখানে কিন্তু একটা সামরিক স্বায়ত্তশাসনের ব্যাপার ছিল। কিন্তু 7ই মার্চের ভাষণটি এই প্রসঙ্গে আরো বেশি উল্লেখ্য আমাদের স্বাধীনতার লক্ষ্যের বিচার করতে গেলে। কারণ এখানে আমাদের মনে আছে যে একটি কেন্দ্রীয় বাক্য ছিল, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। মুক্তি আগে, স্বাধীনতা পরে। মুক্তি ম্যাক্রো কনসেপ্ট, স্বাধীনতা মাইক্রো কনসেপ্ট। সেই জন্য আমাদের দলিলপত্র শিরোনামটাকে আমি ভুল বলি, স্বাধীনতা যুদ্ধ। এটা শুধু স্বাধীনতা যুদ্ধ ছিল, মুক্তির যুদ্ধ ছিল। এবং সেই জন্য আরো 3 বার ওই ভাষণে মুক্তির প্রসঙ্গ এসেছে। এবং আমাদের 72 সংবিধানে বলাও ছিল জাতীয় মুক্তি সংগ্রাম। মুক্তি কিন্তু সংগ্রামটা অনিঃশেষ। 16ই ডিসেম্বর 1971 আমার মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু মুক্তির যুদ্ধ 17ই ডিসেম্বর থেকে আজ অব্দি চলমান। 9 মাসে পৃথিবীর সংক্ষিপ্ততম মুক্তিযুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। কিন্তু বিগত 43 বছরে অসংখ্য সেক্টরে আমাদের অর্জন মিশ্র। কোথাও সামান্য এগিয়েছি, হোঁচট খেয়েছি, অনেকটা পিছিয়ে গেছি। যেমন পিছিয়ে যাওয়া হলো গণতন্ত্রের ব্যাপার। আচ্ছা, উন্নয়নের কথা, সুন্দর একটা কথা বলেছেন তিনি। আমার কাছে সবসময় কিন্তু একটা বিস্ময়কর বৈপরীত্য ধরা পড়ে। অর্থনৈতিকভাবে আমাদের অর্থনীতির পণ্ডিতরা বিদেশি পণ্ডিতদের অনুকরণে বলেন আমরা উন্নয়নশীল দেশ। 2021-এর মধ্যে নাকি আমরা মধ্যম আয়ের দেশ হব। খুব ভালো কথা। অর্থনৈতিক দিক থেকে যখন উন্নয়নের কথা বলা হয়, সেটা কিন্তু উন্নয়ন নয়। আপনি খাতবাড়ি যে অগ্রগতি, এটাকে বলা হয় প্রবৃদ্ধি, গ্রোথ। যেমন কৃষিতে আমরা স্বয়ংসম্পূর্ণ, কিন্তু প্রবৃদ্ধি মানেই উন্নয়ন নয়। গ্রোথ ডাজন্ট রিয়েলি মিন ডেভেলপমেন্ট। প্রবৃদ্ধি যদি উন্নয়ন হতে হয়, তাহলে প্রবৃদ্ধির ফসল সুষমভাবে বণ্টিত হতে হবে। বাংলাদেশে আজকেই তো বোধহয় কাগজে দেখলাম 50 জন কোটিপতি না কতজন কোটিপতির একটা হিসাব দিয়েছে। কোটিপতি তো এখন বিষয় না, কয়েকশো কোটিপতি আর কি, কয়েকশো কোটিপতি, মেগা কোটিপতি বলতে পারেন, সেই আর কি, ওই ধরনের আর কি। তো বাংলাদেশ কিন্তু সংখ্যাতাত্ত্বিক ভাবে এগিয়ে গেছে। স্বাধীনতার সময় 7.5 কোটি বা 7 কোটি, এখন 16 কোটি। 183টি রাজনৈতিক দল, অসংখ্য বিশ্ববিদ্যালয়, অসংখ্য বিদ্যালয়, অনেক কিছু সংখ্যায় বেড়েছে। গুণবাচকভাবে কতটুকু বেড়েছে সেটা প্রশ্ন। তা আমার মূল কথাটি হচ্ছে, অর্থনৈতিকভাবে হ্যাঁ আমরা উন্নয়নশীল, প্রবৃদ্ধি হয়েছে, কিন্তু প্রবৃদ্ধির ফসল সুষমভাবে বণ্টিত না হওয়ার জন্য ধনবৈষম্য প্রচন্ডভাবে বাড়ছে। ধনবৈষম্য বাড়ছে, অর্থাৎ আর অন্যদিকে রাজনৈতিক উন্নয়ন বলতে কিছুই হয়নি, পলিটিক্যাল ডেভেলপমেন্ট। কারণ সাকাত ভাই বলেছেন যে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, রাজনৈতিক উন্নয়ন হয়নি। রাজনৈতিক উন্নয়ন মানে প্রতিষ্ঠানের গণতন্ত্রায়ন, গণতান্ত্রিককরণ, এবং যেমন আপনার নির্বাচন কমিশনকে নির্বাচন কমিশনের মতো কাজ করতে পারছে। বা ধরুন আমি আর একটা দৃষ্টান্ত দেই, যে এবং তার আগে আমার তাত্ত্বিক কথাটা বলে নেই, যে উন্নয়নশীল একদিকে, আরেকদিকে অর্থনৈতিক উন্নয়নশীলতা, আর একদিকে রাজনৈতিক অনুন্নয়ন। এই দুটোর মধ্যে বৈপরীত্য যে দেশে থাকে, সে দেশে কিন্তু সামাজিক রাজনৈতিক অস্থিরতা বাড়ে। এবং সেই জন্যই আমরা কিছুদিন আগেও নৃশংস বর্ণনা কাগজে দেখেছি খুন খারাপের। এই ধরনের নৃশংসতার পরিচয় কিন্তু আগে পাইনি। অবশ্য আইন শৃঙ্খলা পরিস্থিতির কতটুকু অবনতি হয়েছে তাও একটা সূচক। তো এরপরে আসি গণতন্ত্রহীনতার যে কথাটা দিয়ে শুরু করেছিলাম।
রাজনৈতিক অসহিষ্ণুতার সবচেয়ে বড় কারণ যে আমাদের চেতনায় গণতন্ত্র কিন্তু অনুপস্থিত। কোন দলের ভেতরে, অর্থাৎ মূলধারার রাজনৈতিক দলের ভেতরে গণতন্ত্র নেই। এক ব্যক্তির ইচ্ছার উপরই অনিচ্ছার উপরই সবকিছু চলে। গণতন্ত্র এবং গণতন্ত্র কিন্তু একটি চেতনার নাম, গণতন্ত্র একটি প্রক্রিয়ার নাম। চেতনায় যদি গণতন্ত্র থাকে তখন প্রক্রিয়ায় তা রূপান্তরিত হয়, সঞ্চালিত হয়। চেতনায় না থাকলে প্রক্রিয়া আসে না, বাস্তবে দৃশ্যমান হয় না। সেটি হচ্ছে সমস্যা। যেমন প্রতিষ্ঠানগুলোর কথা বলি, ধরুন আমি আমার একেবারে ইংরেজিতে একটা কথা আছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি। বঙ্গবন্ধুর দেয়া 1973-এর অধ্যাদেশ, এর আগে পাকিস্তানি আমলে আমরা যখন ছাত্র 65 থেকে 69 দেখেছি 61-র কালা কানুন। আমি দেখেছি আমাদের শিক্ষকদের মুখ যেন অনেকটা কালো কাপড়ে বেঁধে রাখা হতো। চিন্তা এবং বাক স্বাধীনতা কিছুই ছিল না। এর থেকে একটা কাঙ্ক্ষিত উত্তরণ ঘটালো 73-এর অধ্যাদেশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পরিবেশে গণতন্ত্রায়ন করা হলো। যদিও আমি একমত নই, কারণ গণতন্ত্রের দুটো পূর্ব শর্ত, একটা হচ্ছে স্বচ্ছতা আর একটা দায়বদ্ধতা। দুটোই কিন্তু 73-এর অধ্যাদেশে নাই। যা হোক, 73-এর অধ্যাদেশ তবু উপাচার্য নির্বাচিত দিল। শিক্ষকদের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাবেন। মজার ব্যাপার হলো শিক্ষকদের নির্বাচন সারা বছর হরহামেশা হচ্ছে, হরহামেশা ভোট দেওয়ার জন্য ডাক পড়ছে। ছাত্রদের যে প্রতিনিধিত্বশীলতা গত 2.5 দশক থেকে নাই, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো একটা ঘটনা ঘটে গেল। বর্তমান সম্মানিত উপাচার্য, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, তিনি প্রথম মেয়াদে 4.5 বছর নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকলেন, সরকারও কিছু বলল না। তারপর একটা নির্বাচন করলেন, 105 জন সিনেট সদস্যের মধ্যে 25 জন উপস্থিত, সেটাতে নাকি কোরাম হয়ে গেছে। তো এটা কিন্তু একটা মন্দ নজির হলো, এবং এই প্রতিষ্ঠান ধ্বংস করবার একটা নজির। বেশি কথা বলার তো সুযোগ নেই। এরপরে শেষ কথাটা হচ্ছে যে গণতন্ত্রহীনতায় এবং অর্থনৈতিক উন্নয়নশীলতা এবং রাজনৈতিক অনুন্নয়নের বৈপরীত্যের কারণে অস্থির উত্তাল সমাজে অসহিষ্ণুতা বাড়ে। গণতন্ত্রের প্রথম পূর্ব শর্ত ভলতেয়ার বলেছেন, তুমি যা বলো তা আমি পছন্দ করি না, কিন্তু তোমার তা বলার অধিকার সংরক্ষণের জন্য আমি প্রাণ দিতে প্রস্তুত। আমরা কি দেখলাম? আমরা দেখলাম, আমি যখন আজকে কথা বলছি তখন দেখলাম যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন 10ই জানুয়ারি উৎসব পালিত হলো, সমাবেশ হলো, কিন্তু বিরোধী মহল দল বলতে পারছে না, কারণ শেষ পর্যায়ে তারা নাই। বিএনপিকে অবরুদ্ধ করে রাখা হলো যাতে যেন তারা না করতে পারে। তো এখানে গণতন্ত্রের চেতনা তো আমি দেখছি না। গণতন্ত্র অনেকটা কাজুর গরুর মতো হয়ে গেল বাংলাদেশে। কিন্তু আপনি অবরুদ্ধ বলছেন, বিশেষ করে বিএনপি নেত্রীকে হয়তো সেটিও মিন করে থাকতে পারেন। প্রধানমন্ত্রী কালকেও বক্তৃতায় বলেছেন তিনি বাড়ি যেতে চাইলেই যেতে পারেন না। সেটা তো হ্যাঁ, এটা আমরা সবকিছুই শুনছি, কিন্তু ব্যাপারটা হলো আমরা সাধারণ নাগরিকরা কিন্তু কিছুটা বোধহয় একটু বোধ শক্তি আমাদের আছে। আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে হ্যাঁ তিনি যেখানে সেখানে যেতে পারেন, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। যেমন মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তা আছে, SSF স্পেশাল সিকিউরিটি ফোর্স। মাননীয় প্রধানমন্ত্রী যেখানে যাবেন SSF তাকে অনুসরণ করবে। তো এখন বেগম খালেদা জিয়া যদি যেতে চান কোথাও, তার সঙ্গে তাকে তো যেতে দেওয়া হচ্ছে না। আমি দেখছি, আমার আমার ভুলও হতে পারে, আমি দেখছি তার বাড়ির সামনে একটা ট্রাক, বালির ট্রাক, ইটের ট্রাক, কাঠ বোঝাই ট্রাক, পুলিশ কয়েক স্তরে, তালাও বন্ধ। আর কোন একটি কার্যালয়, দলের কার্যালয় তালা দেওয়া গণতান্ত্রিক সরকারে আমার কাছে মনে হয় যে গণতন্ত্রের হৃদয়ে তালা দিয়ে দেওয়া হলো বলে। কাজে এই তালাটা কিন্তু সূচক, একটা প্রতীক যে বাংলাদেশের গণতন্ত্রের তালা দিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি। তো রাজনৈতিক
অন্য কোনো সহিংস জেনারেল পদ্ধতি হোসাইন, দেওয়া। এরকম একটা অবস্থার মধ্যে আসলে পরিত্রাণের উপায় কি? এখানে দেশে টানা অবরোধ চলছে, বিএনপি নেত্রী তারা বলছেন অবরুদ্ধ, কিছুটা প্রফেসর হোসাইনও ব্যাখ্যা করলেন, এবং মানুষ আসলে নিরাপত্তাহীনতার মধ্যে আছে, মানে ঘর থেকে বেরোতে এক ধরনের আতঙ্কের মধ্যে কাটায়। সারা দেশে পুলিশের সঙ্গে বিজিবি মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেলা প্রশাসকদের চিঠি দিয়েছে। গতকালও 16টি জেলায় হরতালও পালিত হয়েছে। সব মিলিয়ে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, এবং খুবই প্রণিধানযোগ্য যে ইস্তেমার মতো একটা বড় ধর্মীয় সমাবেশ বাংলাদেশে যেটি হয়, সেখানে একটি রাজনৈতিক দল এবং বিএনপির মতো রাজনৈতিক দল যে সে অবস্থার মধ্যে অবরোধের মতো কর্মসূচি চালিয়ে তারা গেল, মানে এটি এক ধরনের রাজনৈতিক ঝুঁকিও বলা যেতে পারে অনেকের বিবেচনা। আওয়ামী লীগও হয়তো সাহস করতো কিনা বলা মুশকিল। সো পুরো পরিস্থিতিটাকে আপনি আসলে কিভাবে, এই যে অস্থিরতাটা সেটি কিভাবে দেখছেন? কোনো ধরনের সমঝোতার কোনো সম্ভাবনা, কোনো লক্ষণ তো কোনো পক্ষ থেকেই নেই। আপনার পুরো পরিস্থিতি যদি এক শব্দে আমি বলি, এর পুরোটাই হচ্ছে কিন্তু গণতন্ত্রহীনতার কারণ। আপনি লক্ষ্য করুন যে 2008 সালের নির্বাচনের পরে বিএনপি কিন্তু বলেছিল কারচুপির নির্বাচন, অনেকবার বলেছে কারচুপির নির্বাচন, কিন্তু একবারও বলেনি যে আমরা নির্বাচন মানি না, একবারও বলেনি যে নির্বাচন বাতিল করতে হবে, একবারও বলেনি যে পুনর্নির্বাচন চাই। 4 বছরের মাথায় এসে যে আন্দোলনটা শুরু হলো, সেই আন্দোলনেরও আমার মনে হয় খুব একটা বিশেষ মানে সিচুয়েশনটা তৈরি করার কোনো দরকার ছিল না। একটা সিচুয়েশন তৈরি করা হলো, এবং সেটা আমি রিপিট করতে জানি, সবাই জানেন। মানে আপনি পঞ্চদশ সংশোধনীর মধ্যেও পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ যেটা ছেড়ে দেওয়া হলো, সেখানেও বৈপরীত্য দেখা গেল। তো এই একটা আমি মনে করি যে সিচুয়েশন একটা ক্রিয়েট করা হলো, যে এখানে আপনার যে নর্মাল ওয়েতে দেশটা বা দেশের গণতন্ত্রটা পরিচালিত না হওয়ার মতো একটা অবস্থা হলো। তো এই অবস্থায় যদি আপনি বলেন, তাহলে আমি বলবো যে গণতন্ত্র আমরা এখনো ডিসাইড করতে পারছি না আমরা কি স্বৈরতন্ত্র চাই না গণতন্ত্র চাই। কিন্তু আমি যেটা বললাম, বাংলাদেশের মানুষের যে স্পৃহা, এটা কিন্তু গণতান্ত্রিক স্পৃহা। এবং যেটা উনি ম্যাগনা কার্টা বললেন, বাঙালির ম্যাগনা কার্টা, আমি 6 দফার কথা বারবার বললাম, আপনি পড়ে দেখবেন যে ওখানে সম্পূর্ণটাই কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলা আছে, এটা গণতন্ত্রের দাবির কথা বলা আছে। এখন এই অবস্থায় আপনি যখন কাউকে ঠেলে দেবেন, আমি মনে করি না যে বিএনপির সবকিছুই ঠিক, তারা দল হিসাবে রাজনীতিক খেলাতে তারা পিছিয়ে পড়ে আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা মিনিমাম একটা বড় দল, বৃহৎ দল, আমরা এই 2 দলের বের হতে পারছি না, ওদের আমি পছন্দ করি বা না করি। তৃতীয় দল নেই, তৃতীয় দল যেটা একটা যদি ক্লেম করে, ওটা এখন আছে আপনার লাইফ সাপোর্টে, যে কোনো সময় লাইফ সাপোর্ট উইথড্র করলে ওটাও শেষ। তার মানে এই 2 দলের বাইরে আমরা যাচ্ছি না। মারাত্মক প্রক্রিয়া যেটা দেখা যাচ্ছে, এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার অবস্থানে আছে। অতীতে দেখলাম গ্রেনেড হামলা দিয়ে এটা নিশ্চিত করা, এখন দেখছি সরকারি ইউজে নিশ্চিত করা। এটা কিন্তু মারাত্মক দেশের জন্য, রাজনীতিবিদদের জন্য, রাজনীতির জন্য এবং গণতন্ত্রের জন্য। এখন এই অবস্থা থেকে আমরা কিভাবে বেরোই? আমরা হয়তো আজকে আগুন জ্বালাচ্ছে, কালকে এটা জ্বালাচ্ছে, কারণ এই অবস্থাতে পুশ করা হলো কেন? একটা যদি গণতান্ত্রিক প্রক্রিয়া থাকতো, তাহলে কিন্তু এই অবস্থা পুশ করা হতো বলে মনে হয় না। গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে গণতন্ত্রের একটি মাত্র বিষয়, যদিও উইনস্টন চার্চিল বলেছিলেন যে দিস ইজ দ্য ওয়ার্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট এক্সেপ্ট দোজ হুইচ হ্যাজ বিন অলরেডি ট্রাইড। Worst form of government, democracy is the worst form of government except those which has been already tried. আমরা তো সব ধরনের ট্রাই করেছি, এবং বিশ্বে সব ট্রাই করার পরে প্রজাতন্ত্র, আপনার কি বলে রাজতন্ত্র, আপনার ধনিকতন্ত্র, আপনার একনায়কতন্ত্র, সবকিছু করার পরে গণতন্ত্র has been found, বিকজ এখানে কনসেনসাসে কাজ হয়। পাবলিক ওপিনিয়নটা খুব বড়, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিষয়টি সবচেয়ে বড় হয়। কিন্তু সেখানে আমরা যদি মনে করি যে আমাদের দেশের জনগণ কিছুই বোঝে না, আপনি যা বলবেন তাই আমি গিলবো, হয়তো গিলতে পারে 33% যার সাপোর্ট বা যার হার্ডকোর সাপোর্ট, তারা হয়তো যেটা বলবে সেটাই মেনে নিচ্ছে। কিন্তু সাধারণ পাবলিক তো আর আমাদের চাইতে, আমরা যে 2জন কথা বলছি, যে কথাগুলো বলছি, আপনি আজকে 2জন সাধারণ পাবলিককে নিয়ে আসেন এখানে, আপনি দেখেন যে তাদের বিশ্লেষণটা কি। আমরা বোকা ভাবছি যে মানুষকে এরকম বোকা ভাবার কোনো কারণ নেই। বিশেষ করে যেখানে আপনার একটা রিসার্চ অর্গানাইজেশন বলেছে 67 to 70% বাংলাদেশি লোক রাজনৈতিক সচেতন, বাংলাদেশের মানুষ। তো এখন এর থেকে উত্তরণের তো একটাই পথ, যেটা বারবার বলা হচ্ছে, যেটা গণতন্ত্রের নর্ম, নেগোসিয়েশন,
ডিসকাশন, আলোচনা, এবং আলোচনা শুধু গণতন্ত্রের বিষয় না, যে কোনো আপনার সমস্যা, পৃথিবীতে যত বড় সমস্যাই হোক, এই আলোচনার মাধ্যমে আপনি রিজলভ করতে পারেন। এখন আলোচনা না করে যদি আপনি আমাকে পুশ করেন, ধাক্কাতে থাকেন, আমার ভেতরের সেই রিয়াকশনটা হয়তো ভায়োলেন্ট হতে পারে, এবং একবার ভায়োলেন্ট হলে দের উইল বি গ্র্যাজুয়েশন অফ ভায়োলেন্স। তো আপনি এখন বিপক্ষে যারা আছে তারা একটা ভায়োলেন্স করছে, সরকারের পক্ষ থেকে একটা ভায়োলেন্স হচ্ছে, স্টেট অর্গানাইজড একটা ভায়োলেন্স হচ্ছে, গুলি হচ্ছে, টিয়ার গ্যাস মারা হচ্ছে, মানুষ পিটানো হচ্ছে, অ্যারেস্ট হচ্ছে, এগুলো কিন্তু পার্ট অফ ভায়োলেন্স। এর মধ্যে সবচেয়ে যে সমস্যাটা এখনো হবে, যেটা সিমটম কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে, যেমন আপনি মনে করেন যে আজকে না কালকে, যেটা গতকালকে কি তার আগের দিন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের ওখানে যে বোমা সাদৃশ্য কিছু দেখা গেল পরশুদিনে একটা বইয়ের ভিতরে করা, এটা কিন্তু আমি মনে করি না যে পিকেটাররা করেছে, যারাই করেছেন টোটালি ট্রেইনড একজন লোক করেছেন, যেভাবে আমরা টেলিভিশনে দেখলাম। তার মানে কি, এগুলো হচ্ছে সাইন অ্যান্ড সিমটম যে থিংস আর ব্রেকিং ডাউন। গুপ্ত হত্যা ব্রেকিং ডাউন, মানে গুমের লক্ষণ আরো বাড়ছে, হত্যা আরো বাড়ছে, চোরাগোপ্তা হামলা বাড়ছে, এবং আলটিমেটলি যেটা এই ধরনের যদি আপনি সাপ্রেস করতে থাকেন, তখন সবচেয়ে ক্ষতিকর যে জিনিসটা হবে সেটা হবে চোরাগোপ্তা হামলা। এবং তাটা কারা করবে, এটা শুধু আপনি আমাকে দোষ দিতে পারেন, আমি ওনাকে দোষ দিতে পারি, অ্যাকচুয়ালি যারা করছে তারা কিন্তু সার্ফেস করা হচ্ছে না। এবং এই জায়গাতে সবচেয়ে বড় ভয় যে যখন আপনি সাপ্রেশনে যাবেন এবং সেই সাপ্রেশন যদি আপনি স্থায়ী হয়, তাহলে এই স্পেস উইল বি ইউজড বাই আইদার এক্সট্রিম রাইট অর এক্সট্রিম লেফট। এবং এই সিচুয়েশনটা কিন্তু বাংলাদেশে তৈরি হচ্ছে। এবং এটা যে আপনি যদি বলেন উন্নয়নের ধারা, সেই উন্নয়নের ধারা সামাজিক উন্নয়ন এটা মোটেও নয়। সামাজিক উন্নয়ন বিবর্জিত কোনো উন্নয়ন আমি মনে করি না যে কোনো দেশকে বা কোনো জাতিকে অগ্রসর করতে পারে। হরতাল অবরোধ আমাদের নাগরিক জীবনকে নানাভাবে বিপন্ন করছে, আমরা জানি। হরতালে শুধু সরকারি প্রচার মাধ্যমে বলা হয় যে সবই স্বাভাবিক আছে, ফুটেজ দেখি বাস গাড়ি চলছে, মানুষ চলছে, কিন্তু আপনারা কি খেয়াল করেছেন যে হরতালের সবচেয়ে বড় শিকার হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। হরতালের সময় কিন্তু আমার বিশ্ববিদ্যালয়, সেটাও কিন্তু সামাজিক বিষয়, কোনো ক্লাস হয় না, অনেক কষ্ট করে ক্লাস পরীক্ষা নিতে হয়। যেমন আজকেও কিছু কিছু ক্লাস বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেকগুলো হয়নি, কারণ বাস ঠিক মতো চলাফেরা করতে পারছে না। আমার যতদূর মনে পড়ে যে 1999-তে আদালত পর্যন্ত গড়িয়েছিল হরতাল অবরোধের প্রশ্নটি। আদালত কিন্তু 1999 13ই মে হাইকোর্ট ডিভিশন স্পষ্টভাবে একটি ঘোষণা দিয়েছিল, তার পর্যবেক্ষণ ছিল যে হরতাল গণতান্ত্রিক হতে পারে অধিকার, কিন্তু সহিংস হরতাল বা অবরোধ বেআইনি। তো সেই জন্য আমি মনে করি একটা গণভোট হোক, গণভোটের বিধান তো সংবিধানে নেই, এখন তুলে দেওয়া হচ্ছে সংসদের মধ্যে। এটাও 15তম সংশোধনীতে গণভোটের যে ব্যবস্থাটি তুলে দেওয়া হয়েছে, এটা অগণতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে আমি মনে করি। আমি স্পষ্টভাবে বলছি, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে গণভোটের ধারা থাকে, কারণ আবার সংবিধানেই লেখা আছে রাষ্ট্রের মালিক জনগণ। তো জনগণের মতামত না নিয়ে জনগণের অধিকার প্রয়োগের সবচেয়ে বড় প্রক্রিয়া গণভোট তুলে দেওয়াটি অগণতান্ত্রিক। তো এটা কিন্তু আইনিভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশে যে সহিংস হরতাল অবরোধ আইনের দিক থেকে গ্রহণযোগ্য নয়। তো গণভোট যদি না হয়, যেমন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 1996 থেকে 2001 যখন ক্ষমতায় ছিলেন, তখন তিনি বলেছিলেন যে আমরা বিরোধী দলে গেলেও হরতাল করব না। আমরা খুব আশান্বিত হয়েছিলাম, কারণ বিএনপির অর্থমন্ত্রী প্রয়াত জনাব সাইফুর রহমান এবং আওয়ামী লীগের অর্থমন্ত্রী প্রয়াত জনাব শাহ এমএস কিবরিয়া, দুজনেই সিলেটের সুসন্তান। তারা কিন্তু হিসেব কষে দেখিয়েছিলেন যে হরতালের জন্য আর্থিক কি ক্ষতি হয়। আমরা খুব উল্লসিত হয়েছিলাম যে অন্তত আওয়ামী লীগ বিরোধী দলে গেলে হরতাল করবে না।
কিন্তু যখন আওয়ামী লীগ বিরোধী দলে চলে এলো তখন শুনলাম যে ওই দলের পক্ষ থেকে বলা হলো যে হরতাল জুৎসই হাতিয়ার। তো তাহলে আমি কার উপরে আস্থা রাখবো? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথাগুলো বলছি। তো কাজেই আমি মনে করি এখন হরতাল আর গণতান্ত্রিক অধিকার নয়, এটি আইন করে নিষিদ্ধ করা দরকার। তাহলে সরকারকে চাপ প্রয়োগ করবার জন্য আন্দোলন আছে, সমাবেশ আছে, অনেক কিছু আছে। মহাত্মা গান্ধীকে দেখাননি? কিন্তু বিরোধী দল তো বলছেন তারা সমাবেশ করবার অনুমতি পাচ্ছেন না, যখন করতে চাইছেন শান্তিপূর্ণ। সেটা অগণতান্ত্রিক। তারা সমাবেশ করবার অধিকার যদি না পায় সেটা অগণতান্ত্রিক। এবং তারা সমাবেশ করবার অধিকার পায়নি বলি আজকে এই যে টানা 8ম দিনের মতো অবরোধের মধ্য দিয়ে এবং বিভিন্ন জেলা হরতালের মধ্য দিয়ে যাচ্ছে। না, কিন্তু একটি অন্যায়কে আপনি আরেকটি অন্যায় দিয়ে মোকাবেলা করতে পারেন না। তাদেরকে সমাবেশের অধিকার দেওয়া হয়নি, এটা অন্যায় গণতান্ত্রের দৃষ্টিকোণ থেকে, কিন্তু তার জন্য আরেকটি অন্যায় পথ তারা বেছে নেবে, সেটা যুক্তিযুক্ত নয় আমি মনে করি। কাজে অন্যায়কে ন্যায়ের পথেই প্রতিরোধ করতে হবে। মহাত্মা গান্ধী তো পথ দেখিয়ে গেছেন, এবং সেই জন্য আজকে আমি বা সাখাওয়াত ভাই কথা বলছি এভাবে। আমাদের কোনো দল নেই, কিন্তু আমাদের বিবেক আছে। আমরা বিবেকের। কিন্তু আপনি কি মনে করেন যে আপনার বা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বা আপনাদের মতো যারা বিবেকের তাড়না থেকে কথা বলছেন, এই কথাগুলোতে তেমন কোনো কাজ হচ্ছে? দেখুন, আপনি আমাদের আমন্ত্রণ জানিয়েছেন কথা বলবার জন্য, আমরা বিবেকের প্রতিনিধিত্ব করে কথা বলছি। যাদের কথা শোনার কথা তারা কি শুনছেন? আমার তো মনে হয় না। কারণ এখানে কোরআনের শব্দগুলো যে সুম্বুং বুকমুন উমিউন, তারা কিন্তু এই সমস্ত কথা বোঝেন না। কারণ তারা একটি বোঝেন, দুই পক্ষই বলছি, যে পক্ষ ক্ষমতায় থাকেন তারা বোঝেন যে ক্ষমতায় থাকাটা দীর্ঘায়িত করা যায় কিভাবে, আর যারা ক্ষমতার বাইরে তারা কত দ্রুত ক্ষমতায় যেতে পারবে। আপত্তি নেই, রাজনীতির খেলাই তো তাই, কিন্তু জনগণের যে প্রাপ্য সেটি নিশ্চিত করুন। সেই নিশ্চিত না করার ফলেই সমস্যাটা হয়ে যায়। আচ্ছা, বিএনপির সমস্যাটা হয়ে গেল যে আমরা সবসময় জানি যে গণতান্ত্রিক একটি রাষ্ট্রে ক্ষমতাসীন সরকার এবং একটি বিরোধী দল, এই দুটো মিলিয়ে কিন্তু একটা ছন্দ তৈরি করে। তো এখন সরকারের দৃষ্টিভঙ্গিতে যতটুকু অতিরঞ্জন থাকবে, কর্মকাণ্ডে যতটুকু ব্যত্যয় বিচ্যুতি থাকবে, সেটা কিন্তু দেখিয়ে দেবে, ধরিয়ে দেবে, পরিশোধন করবে বিরোধী দল। এবং সেই জন্য ইংল্যান্ডে 1937-এর পর থেকে সরকারকে বলা হচ্ছে হিজ অর হার ম্যাজেস্টিস গভর্নমেন্ট, আর বিরোধী দলকে বলা হচ্ছে হিজ অর হার ম্যাজেস্টিস অপোজিশন। গণতন্ত্র দুই চাকার সাইকেল, এক চাকায় চালালে সে সাইকেল চলে না। সার্কাসের সংগ্রা চালায়। বিরোধী দল তো আছে। হ্যাঁ, আপনি পার্লামেন্টে তো একটা বিরোধী দল আছে। তো বিএনপি কিন্তু ব্যর্থ হয়েছে কার্যকর শক্তিশালী একটি বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের ক্ষেত্রে। তারা তো পার্লামেন্টে নাই নাই এখন। আচ্ছা, শেষ কথাটি হচ্ছে সাগর ভাইয়ের কথা থেকে পেলাম যে গণতন্ত্র যদি মানি আমরা, আমার চেতনায় যদি গণতন্ত্র থাকে, তাহলে আমাকে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থে আপোষ করতে হবে। আপোষ করতে হলে আপনাকে আলোচনায় বসতে হবে। এখন বাস্তবতাটা কি? বিরাজমান বাস্তবতা, দৃশ্যমান বাস্তবতা। আওয়ামী লীগ থেকে বলা হচ্ছে আমরা তো বিএনপির সঙ্গে আলোচনা করতে পারি না, ওরা খুনির দল, ওরা স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধীদের সঙ্গে গাঁটছড়া বাঁধা দল, আলোচনা করতে পারে না। কিন্তু 90-তে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনারা জামাতের সঙ্গে উচ্ছিলেন, স্বৈরতন্ত্র ছিল। হ্যাঁ, স্বৈরতন্ত্রকে উচ্ছেদ করতে জামাতের সঙ্গে। হ্যাঁ, এবং সেটাকে আমরা স্বাগত জানিয়েছি, সাধুবাদ জানিয়েছি যে দেশ এবং জনগণের স্বার্থে আপনারা অন্তত কিছুটা ত্যাগ স্বীকার করেও একটা গাঁটছড়া বেঁধে স্বৈরাচারকে উঠেছেন। অভিনন্দন, অভিবাদন। কিন্তু রাজনীতির স্বার্থে, যেমন আমি র্যামসে ম্যাকডোনাল্ডের কথা বলি, 1924-এ ইংল্যান্ডে প্রথম শ্রমিক দল ক্ষমতাসীন হল। তো শ্রমিক দল আমরা জানি যে একটু বামপন্থার প্রতি দুর্বল ছিল। তারা ক্ষমতাসীন হয়েই সেই সময়ের সদ্য প্রতিষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন
1917-তে প্রতিষ্ঠিত হয়েছে। 24-এ র্যামজে ম্যাকডোনাল্ড সোভিয়েত ইউনিয়নকে স্বীকৃতি দিলেন এবং বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলবার উদ্যোগ নিলেন। আর তখন হাউস অব কমন্সে রক্ষণশীল দল খুব হইচই শুরু করে দিয়েছিল। তখন র্যামজে ম্যাকডোনাল্ড হাউস অব কমন্সে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন যে, জেন্টলম্যান, উই ডিল উইথ ক্যানিব্যালস টু, অর্থাৎ আমরা মানুষ খেকোদের সঙ্গেও সম্পর্ক গড়ি, আর তো সোভিয়েত ইউনিয়ন। আরো অনেক কিছু বিস্তৃত করে বলেছেন। কাজেই রাজনীতিতে দেশ এবং জনগণের স্বার্থে অনেক কিছু ছাড় দিতে হয়, তবু দেশ বাঁচুক, জনগণ বাঁচুক। ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, ভবিষ্যৎ কি? আমি একটু আগের কথা সামান্য একটু বলি। দেখুন, আমি বিশেষ করে বহুদিন থেকে শুনতেছি জামাত নিয়ে গাঁট ছাড়ুন, এটা ছাড়ুন, ওটা ছাড়ুন। এক একজন প্রতিপক্ষ এক পক্ষ একটা বলছে, আরেক পক্ষ আরেকটা বলছে। আমার কিছুতেই আমি বুঝতে পারতেছি না, এত কথা তো বলার দরকার নেই। আপনি এটা যদি বলা হয় মানবতা বিরোধী, স্বাধীনতা বিরোধী, তাতে তো কোনো সন্দেহ নেই। তাদের রোল এটা তো রাষ্ট্রবিরোধী। রাষ্ট্রবিরোধী তো প্রমাণ করার কিছু নেই। তাহলে এই দলটাকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতিটা ব্যান করা হয় না কেন? আপনি যখন তার রেজিস্ট্রেশনটাই বাতিল হলো, তো ওটাও করা হচ্ছে না। আনফর্চুনেটলি, যেটা আমি বললাম প্রথমেই, যে আমাদের যে স্ট্রাকচারগুলো বা রাষ্ট্রীয় যে স্ট্রাকচারগুলো, রাষ্ট্রীয় যে কাঠামোর যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো আমরা এখন যা দেখছি পলিটিক্যাল ডিসিশন, যেটা পলিটিক্যাল ডিসিশন হওয়ার কথা, সেগুলো কিন্তু আমরা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করছি। এবং এটা কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার। কারণ আজকে যে রেফারেন্সগুলো আদালতে হয়ে থাকবে, আগামীকাল এই রেফারেন্সগুলো যে কেউ ব্যবহার করতে পারে। মানে ধরুন, একটা সরকার যত বছর, 20 বছর থাকুক, 25 বছর থাকুক, 30 বছর বদলাবে, তো কখনো না কখনো বদলাবে। এই রেফারেন্সগুলো তখন রাজনৈতিক যতগুলো সিদ্ধান্ত আদালত থেকে নেওয়া হচ্ছে, আদালতে যখনই একটা সিদ্ধান্ত দেবে বা আদালতে যখনই একটা কিছু নিয়ে যান, এটা তো সবাই জানে, আমি তো লয়ার না, কিন্তু অল আর রেকর্ডেড। এবং এই রেফারেন্সগুলো শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় এই রেফারেন্সগুলো চলে যাবে। তাহলে আপনি দেখুন যে একটা আদালতের যে কাজটা, সেখান থেকে আমরা তাদেরকে দিয়ে এই কাজটা করাচ্ছি, বা আদালতের রায় এই কাজগুলো হচ্ছে। তো এখন তাহলে পলিটিক্যাল ডিসিশনটা কোথায়? তাহলে পলিটিক্যাল ডিসিশন নিতে সেখানে হেজিটেশনটা কোথায়? তো এই যে আপনি বাদানুবাদ, যে এই দলটা এত খারাপ, এই দলটা এটা করছে, ওটা করছে, তাহলে লিগ্যাল অ্যাকশন নিন। এবং সেই লিগ্যাল অ্যাকশন তো সরকারের হাতেই রয়েছে। তো আমি এটা আমি একটা প্রাসঙ্গিক কথা বললাম, কারণ বারবার এই একটি কথাই ঘুরে ফিরে আসছে। এখন বিষয়টা হচ্ছে যে সহিংসতা, আপনি সহিংসতার ক্ষেত্র তৈরি করে দিচ্ছেন। সহিংসতার ক্ষেত্র তৈরি, সেই ক্ষেত্রটা যদি না হয়, ছিল কি ঢাকা শহরে আপনি দিলেন না, গাজীপুরেও আপনি দিলেন না। গাজীপুর তো ঢাকা শহর নয়। ওখানে আমরা আরেকটি কথা শুনছি যে করলে পরে এখানে সহিংসতা হতো। এখন কি হচ্ছে? তখন যদি সহিংসতা হতো, মানে না দিয়েও তো আপনি সহিংসতা ঠেকাতে পারলেন না। তো সহিংসতা হলে ওটা তো কন্ট্রোল করা যেত, কারণ এটা তখন একটা স্পেসিফিক জায়গায় একটা মিটিং, এবং সেখানে একটা সহিংসতা হতেও পারে, হয়েছিল, হতেও পারে, অতীত হয়েছে, হতেও পারে, কিন্তু সেটাকে কন্ট্রোল করা যায়। এখন কি অবস্থা? এখন সেই পরিপ্রেক্ষিতে যে কাণ্ডগুলো হচ্ছে, সেখানে তো আপনার সহিংসতা ঠেকানো যাচ্ছে না। তো আপনি গণতান্ত্রিক ধারাকে যদি বন্ধ করতে যান, তাহলে আপনার এই সম্পূর্ণ স্ট্রাকচারটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর আপনি যেটা বলছেন, এখন এখান থেকে আমাদের উত্তরণের পথ কি? উত্তরণের পথ কিন্তু আমাদের কাছে নেই। উত্তরণের পথ, দিস ইজ এ পলিটিক্যাল প্রবলেম, এবং এই পলিটিক্যাল প্রবলেম পলিটিক্যাল ডিসিশন দিয়েই সলিউশন করতে হবে। এটা কিন্তু ফোর্স দিয়ে সলভ করা যাবে না। আপনি যতই কাউকে উইক মনে করেন, সলভ করা যায়নি এই পর্যন্ত। তো আমি যেটা বলি যে আমরা হয়তো এখানে কথা বলছি, আপনি বললেন যে কথা বললে যারা শোনে তারা শোনে কিনা, তারা না শুনলেও অনেকে শুনছে, সেটি শুনছে। আমি অনেকে শুনছে, এবং এই শোনার মধ্যে দিয়ে আমি ওই অর্থে বোঝাচ্ছি যে এই যে হরতাল, সহিংসতা, নিশ্চয়ই এগুলো আমরা কেউ চাই না, এবং এগুলো সবসময় আমাদের আতঙ্কের মধ্যে রাখে। কিন্তু বাংলাদেশের যারা রাষ্ট্র পরিচালনা করেছেন, তারা বল প্রয়োগ, চাপ প্রয়োগ ছাড়া মিষ্টি কথায় বা মানববন্ধনে বা সমাবেশের কথা শুনে, বা যেটি প্রফেসর হুসাইন বললেন যে মহাত্মা গান্ধীকে অনুসরণ করে, সেই রুচিবোধ বা সেই মানসিকতা তাদের মধ্যে আছে কিনা সেটি নিয়ে যথেষ্ট। উনি একটা কথা বলেছেন, উইচ ইজ
আমি মনে করি যে ক্রাক্স অফ দ্য থিং, আপনি যদি গণতান্ত্রিক মনা না হন, না সেটি নিয়ে আপনার মধ্যে কোনো সংশয় আছে কিনা আমার যে মধ্যে কোনো- বাংলাদেশের রাজনৈতিক আমার মধ্যে কোনো দলগুলো, সন্দেহ নাই, কারণ- রাজনৈতিক নেতৃত্ব কারণ তারা যেই- গণতন্ত্র মনা? যেই দলই আপনি দেখেন, যেই দলই ক্ষমতা থাকে, জি। কৌশলী থাকে তার যে কিভাবে ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায়, না হলে আবার একটা ইলেকশনটাকে কিভাবে ম্যানিপুলেট করা যায়। আমি তো সবসময় বলতাম যে যখনই নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করা হয় তখন মিটিং হয় এটাকে কিভাবে জি। পলিউটেড করা যাবে। আমি লাস্ট যেটা কথা বলছি, লাস্ট আমার মনে হয় প্রফেসর সাহেব আমার সাথে এগ্রি করবেন, মহাত্মা গান্ধী যে আন্দোলনগুলো করেছিলেন সেই আন্দোলনে কেউ বাধা দেয়নি, এমনকি ব্রিটিশ সরকারও বাধা দেয়নি, বাধা দেয়নি। বরং তারা আমি সেটাই বললাম। তারা মেড শিওর যে তার সিকিউরিটি ওই সময়টা যেন মানে বিঘ্নিত না হয়। এবং আমি ছোট্ট একটা গল্প বলি মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হরিজনদের ওখানে থাকবেন, সেটা আপনিও পড়েছেন, আমিও পড়েছি। ব্রিটিশ সরকারের মাথা ব্যথা শুরু হলো যে উনি যখন থাকবেন ওনার নিরাপত্তাটা কিভাবে দেবেন। বালু ট্রাক দিয়ে ডেফিনেটলি নয়, পুরা হরিজন পল্লীতে ব্রিটিশ ইন্টেলিজেন্স, মানে ব্রিটিশ ভারতের যে ইন্টেলিজেন্স এবং পুলিশের ইন্টেলিজেন্স সব ছিল হরিজন হয়ে। তারা তার আশেপাশে যে বাড়িগুলো ছিল সে বাড়িতে 7 দিন আগের থেকে হরিজনদের মতো হয়ে ছিল, কিন্তু ওনাকে তো মানা করেনি হরিজনদের সাথে থাকতে। যে আপনি সল্ট মার্চের কথা বলেন, এই সল্ট মার্চ কি এখন কেউ করতে পারবে? আপনি মহাত্মা গান্ধীর কথা বলছেন, সেই সিচুয়েশন যদি আপনি তৈরি করেন তাহলে ওই রকম নন ভায়োলেন্স মুভমেন্ট কিন্তু দুনিয়ার সব জায়গায় আরো জায়গায় হয়েছে। আপনি নেলসন ম্যান্ডেলাকে এত কিছু বাংলাদেশে তো মানববন্ধন করা এগুলো তো প্র্যাকটিস হয়েছে, কিন্তু দাঁড়াতেই যদি না দেন তাহলে আপনি বারবার এই কথা বললে তো লাভ নেই যে মহাত্মা গান্ধীর মতো কেন করা যাচ্ছে না। প্রফেসর হোসাইন, খুব সংক্ষেপে, আমার হাতে সময় নেই। আমি শেষে একটি কথা বলবো যে বাংলাদেশের সবকিছু রাজনৈতিক সিদ্ধান্ত, যেমন সাকাত ভাই বলছিলেন, যদি আদালতের দরজা পর্যন্ত যেতে হয় তাহলে আমি খুব শঙ্কার সঙ্গে প্রত্যক্ষ করছি একটা বিরাজনীতিকরণ প্রক্রিয়া চলমান, যা অশনি সংকেত বহন করে। 1-2 জামাত রাষ্ট্র বিরোধী, 71-এ মুক্তিযুদ্ধ বিরোধিতার জন্য, জামাতকে রাষ্ট্রদ্রোহিতার জন্য বিচার করা দরকার। আমি মনে করি সেটা হচ্ছে না। আইনে কি ঘাটতি আছে আমি জানি না, সেটা করা দরকার। আর এমনি আইনগতভাবে নিষিদ্ধ করা উচিত। জামাতের কোনো অধিকার থাকতে পারে না বাংলাদেশে, কারণ যে রাষ্ট্রের বিরোধিতা তারা করেছে সেই রাষ্ট্রে তারা রাজনীতি করবার অধিকার পায় না। হাঁটতে দেখছি না তো, মানে আমরা শুধু শুনছি যে এই দলকে এটা করতে হবে, এটা করতে হবে, নিষ্ক্রিয় করব, কিছুই নাই। শেষ কথাটা হচ্ছে, দেখুন রাজনীতিতে খেলা একটা থাকে, বিরোধী দলের একটি খেলা থাকে, সরকারি দলের একটি খেলা থাকে, কৌশল, একটা কৌশল এটা থাকবে অবধারিত। একটু উন্নত ভাষায় যদি বলি, আমি তো মেঠো বাংলা বললাম, খেলা আর কি, গেম অফ পলিটিক্স আর কি, কিন্তু ব্যাকরণ তো থাকা দরকার। হ্যারল্ড লাস্কির গ্রামার অফ পলিটিক্স লিখেছেন, সে ব্যাকরণ তো। খ্রিস্টপূর্ব 5 শতকে চীনের ধর্মদার্শনিক মেনসিয়াস একটা কথা বলেছিলেন, এই মুহূর্তে আমার মনে পড়ছে। সেটা হচ্ছে ভার্চু নট ফোর্স ইজ দ্য ওয়ে অফ এ গুড রুলার। অর্থাৎ শক্তি নয়, মহত্বই ভালো শাসকের পথ। সেটা কি আমাদের প্রশাসকরা শুনবেন? দর্শক, আমার শেষ প্রান্তে মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ আছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টোয়, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 ব্রিগেড জেনারেল শাখাওয়াত হোসেন এবং প্রফেসর সুলতানুর হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, আমরা আমার 2 অতিথি সরকারের 1 বছর মূল্যায়ন করছিলেন। উন্নয়ন কিছু হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন, যেটি হয়তো সংখ্যাতাত্ত্বিক বিচার দিয়ে প্রমাণ করা সম্ভব। রাজনৈতিক উন্নয়ন একেবারেই হয়নি, বরং পিছিয়েছে বাংলাদেশ।
এবং রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠায় সরকার ব্যর্থ হয়েছে। এবং ওনারা দুজনই স্মরণ করে দিয়েছেন যে অর্থনৈতিক উন্নয়ন আসলে রাজনৈতিক উন্নয়ন না হলে, কারণ উন্নয়নের বেসিক যেটি বা মূল জায়গা যেটি সেটি হচ্ছে রাজনৈতিক উন্নয়ন, এবং সেটি যদি নিশ্চিত না করা যায় তাহলে এই অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখা সম্ভব নয়। এবং বাংলাদেশ এক বছরের মাথায় বর্তমান সরকারের যেভাবে অস্থির হয়ে পড়েছে এবং সংঘাতময় হয়ে পড়েছে, এবং কিছু কিছু উদাহরণ আমরা বলবার চেষ্টা করেছি যে কোন পরিস্থিতির মধ্য দিয়ে এই অস্থিরতাটা কন্টিনিউ করছে। যারা বা কর্মসূচি দিয়েছেন এই কর্মসূচি ভালো কি মন্দ সেটি নিয়ে আলোচনা হতে পারে। নিশ্চয়ই এই ধরনের কর্মসূচি সংঘাতময় পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যেতে চায় না, দেশের অর্থনীতি বিপর্যস্ত, কিন্তু কেন এই ধরনের পরিস্থিতি এবং কারা সেটি তৈরি করবার জন্য উৎসাহিত করছেন প্রতিপক্ষকে সেটিও বিবেচনার দাবি রাখে। দুপক্ষকেই সমঝোতার মধ্যে আসতে হবে, সমঝোতা না হলে কি হতে পারে সেটিও আকার ইঙ্গিতে আমার দুই অতিথি বোঝাবার চেষ্টা করেছেন। এখানে নামে মাত্র যে গণতন্ত্র আছে, গণতান্ত্রিক ক্ষেত্রে যে স্পেস গণতন্ত্রের জন্য দরকার সেটি যদি না পায় তাহলে এখানে অশুভ শক্তি, অগণতান্ত্রিক শক্তি, যাদের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক বিবদমান পক্ষগুলো, বিশেষ করে ক্ষমতায় যারা আছেন অনেক সোচ্চার, তাদের জন্য তারা জানত বা অজান্তে কোনো সুযোগ করে দিচ্ছেন কিনা তাদের উত্থানের জন্য, সেটি তাদেরকে আরও একবার ভেবে দেখা জরুরি এই দ্বিতীয় মেয়াদে তাদের প্রথম বছর পূর্তিতে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।